সয়াবিন তেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা। খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত। এবার পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। এবং সর্বশেষ জানাবো সাবধানের মার নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সয়াবিন তেলের বিষয়ে সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা। আগামী 2 দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই, সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম, এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। শেখ বশির উদ্দিন বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পাম অয়েল সরকার নির্ধারিত দাম থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্য তেলের 60% পাম অয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে। অন্য এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ 4টি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, কার্যক্রম চলমান। খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত। আধিপত্য বিস্তারের লড়াইয়ে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে খাগড়াছড়ি পানছড়িতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। উপজেলার দুর্গম হাতিমারা গ্রামে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ রূপসী চাকমা হাতিমারা গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জানান, পানছড়ি দুর্গম এলাকা উত্তর দুদুকছড়ায় পাহাড়ের সশস্ত্র দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে গোলাগুলির ঘটনার খবর পেয়েছি। এতে দুই পক্ষের কেউ হতাহত না হলেও রূপসী চাকমা নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন বলে জানা যায়। তবে এলাকাটি দুর্গম হওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া যায়নি। বেশ কয়েক মাস আগে পানছড়িতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে কয়েকজন হতাহতের পর দীর্ঘদিন এলাকাটি শান্তিপূর্ণ ছিল। আবারও দুই গ্রুপের মধ্যে লড়াই শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দুই সশস্ত্র সংগঠনের এমন লড়াইয়ে নিরাপত্তাহীনতা হয়ে পড়েছে সাধারণ মানুষ। পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। এবার দেশের একমাত্র স্যাটেলাইটটির নামও পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এই পরিবর্তনের ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এখন থেকে পরিচিত হবে বাংলাদেশ স্যাটেলাইট 1 নামে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এমতো অবস্থায় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। সাবধানের মার নেই। সেনাপ্রধান সেনাবাহিনীকে বিব্রত করার পুরনো নোংরামির নতুন ডালা মেলছে। বীজ সার দিয়ে বীজ বৃক্ষটিকে তাজা করার চেষ্টা বেশ জোরদার। ভারতীয় কয়েকটি গণমাধ্যম সহ দেশি বিদেশি মহলের এই কুচেষ্টা কয়েক দফায় মার খেলেও দমছে না চক্রটি। দম নিয়ে আবার নেমেছে। জাতীয় ঐক্যের বাতাবরণ, সেনাপ্রধানের বক্তব্যে রাজনৈতিক অর্থনৈতিক সহ বিভিন্ন সেক্টরে আশাবাদ, দেশে কাঙ্ক্ষিত নির্বাচনের অভিযাত্রা সহ আশপাশের সুবাতাসে চক্রটি ভারাক্রান্ত। এটি তাদের ভীষণ নাপছন্দ। তারা চায় এখানে অস্থিরতার কালো মেঘ জমে থাকুক, অনিশ্চয়তা স্থায়ী হোক। সে চাওয়া পাওয়ায় বড় রকমের বাধা মনে করা হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, তার নেতৃত্বাধীন সেনাবাহিনীকে। শেখ পরিবারের সদস্য, ক্ষমতার অভিলাষ সহ কিছু বদনামে সেনাপ্রধানকে বিদ্ধ করার অপচেষ্টার নতুন জার্নিতে যোগ হয়েছেন সেনাবাহিনীর সাবেক কিছু সদস্য। বিপদকামিতা হানির চাপে পড়া ওই সদস্যদের কয়েকজন বিদেশে বসে নানা কাল্পনিক তথ্য ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। নানা নাম আইডিতে ছড়ানো ওই কিচ্ছাগুলো মূলত একই জায়গা থেকে রচনা করা। নতুন করে খুব জোর দিয়ে বলা হচ্ছে, জেনারেল ওয়াকার শেখ পরিবারের সদস্য, তিনি নতুন করে জন্ম নেননি অথবা নতুন আরেকটি বিয়েও করেননি। কোনো ব্যক্তি কোনো পরিবারের সদস্য হন জন্মগতভাবে বা বৈবাহিক সূত্রে। উইকিপিডিয়া বলছে, ওয়াকারের জন্ম 1966 সালের 16 সেপ্টেম্বর শেরপুরে। স্ত্রী শারাহনাজ কামালিকা রহমান, তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের মেয়ে। সে সূত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোনের স্বামী জেনারেল ওয়াকার। এর সম্পর্ক বিবেচনায় তাকে শেখ পরিবারের সদস্য বানানোর একটি অপচেষ্টা চলছে। সেই খুনসুটি টানার চেষ্টা বিফলে গেছে কবেই। নতুন করে তা সামনে টেনে আনার মতলব কোনো সাধারণ মানুষেরই বোধগম্য নয়।
তিনি সেনাপ্রধান হওয়ার মাসখানেক পরই নানা ঘটনার অনিবার্যতায় রাজনৈতিক দৃশ্যপট বদল, যে বিগত শাসকদের মতো আরও কিছু ব্যক্তি ও মহলের জন্য কেবল অনাকাঙ্ক্ষিত নয়, কল্পনারও বাইরে। সেই ঝাল মেটাতে নানা বদনাম, গুঞ্জন, গুজবই তাদের ভরসা। নতুন গুজবে যোগ করা হয়েছে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কথা। এখন কেন? জেনারেল ওয়াকার তা নিতে পারতেন আরও আগেই। এসএসএফ এর গান পয়েন্টে দাঁড়িয়ে জীবনে ঝুঁকি নিয়ে রক্তাক্ত দেশকে মিনিট কয়েকের মধ্যে একটি শান্ত বন্দোবস্তে আনা ক্ষমতা নেওয়ার চেয়ে কঠিন ছিল। তিনি কঠিন কাজটি করেছেন। এরপরও সেনাপ্রধান বারবার বলছেন তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। এরপরও তোতা পাখির মতো শেখানো বলিতে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ায় কল্পকাহিনী রটানোতে ক্ষান্ত নেই মহল বিশেষ। কাহিনীকে রং লাগাতে গিয়ে আশপাশে নানা অবন্তর কথামালা, কিচ্ছা, কন্টেন্ট একেবারে আদা জল খেয়ে নামা। নো ফায়ার নির্দেশনায় সেনাপ্রধান কেবল 24শে আগস্ট ছাত্র জনতার দিকে তাক করা গুলি থামাননি, ছাত্র জনতার পালস বুঝেছেন। সেনাবাহিনীকে ক্ষমতামুখী না করে ক্ষমতামুখী করেছেন। যেখানে পুলিশ সহ ক্ষমতাসীন দলের ক্যাডাররা ছাত্র জনতাকে হতাহত করে, সেখানে সেনা সদস্যরা তাদের চিকিৎসার ব্যবস্থা করে। তা ইতিহাস হয়ে থাকছে। কথা কম বলার স্বভাবের ওয়াকার এখনো সংরক্ষণবাদী। কমের মধ্যে কথা যা বলেন পুরোটাই সোজাসাপটা। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কর্মরত সেনা সদস্যদের নির্দেশনা দিয়েই রেখেছেন অতিরিক্ত বল প্রয়োগ না যেতে। এখানেও মেধা এবং ধীর বুদ্ধির এক রসায়ন। বাহিনীকে নির্দেশ দেওয়াই আছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ধৈর্যের সঙ্গে কাজ করে যাওয়ার। এর আগে সেনাপ্রধান সরাসরি সেসব মানুষকে সতর্ক করেছেন যারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন যোগানোর অপচেষ্টা করছেন এবং বিভাজন ও মেরুকরণের রাজনীতিতে শান দিচ্ছেন। এতে যে আখেরে দেশ এবং দেশবাসীর ক্ষতি হবে সে কথা স্পষ্ট ভাষায় বলতে দ্বিধা করেনি 25শে ফেব্রুয়ারিতে। বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ ও জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি গ্রহণ করা। গত 7-8 মাস ধরে অনেক সহ্য করেছি, যথেষ্ট হয়েছে। কথা কিন্তু আর বেশি লাগে না। উপরিউক্ত কয়েক কথার মধ্যে অনেক মেসেজ। সামনে দুষ্টুমির সুযোগ নেই। নিয়ন্ত্রণ সহ নিয়মের মধ্যে আসতেই হবে বার্তাটি দুষ্টদের কাছে পরিষ্কার। সেই দৃষ্টে তারা নেমেছে ছলচাতুরি সহ নানা কারসাজিতে। বিভ্রান্তি, গুজবই তাদের প্রধান ভরসা। প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম থেকে সেই সাপোর্ট মিলছে ব্যাপক বিস্তারভাবে। ওয়াকার বিডি আর হত্যাযজ্ঞের সময় নীরব দর্শক ছিলেন বলে নতুন একটি তথা ছড়ানো হচ্ছে। তথ্যটিতে সত্য প্রমাণের চেষ্টায় ব্রিগেডিয়ার হাকিমের সঙ্গে ওয়াকারের ওই সময় একটি ছবিও ছড়ানো হচ্ছে। আসল ব্যাপার হচ্ছে, ওই সময় 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম। তার সেকেন্ড ইন কমান্ড ওয়াকারুজ্জামান। চেন অফ কমান্ড অনুযায়ী ওয়াকার তো হাকিমের অধীনে ধীর নীরবই থাকবেন। 5ই আগস্টে যখন তার উপর খবরদারির জন্য কোনো হাকিম ছিলেন না, সেদিন ওয়াকারুজ্জামান যা করার করেছেন, যার বেনিফিশিয়ারি গোটা বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য অতীতে যারা অপচেষ্টা করেছেন তারা হয় পালিয়ে গেছেন অথবা নিহত হয়েছেন। অনেকের লাশ পড়েছিল রাস্তায়। এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে জনগণ, বারবার তা রক্ষা